আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই প্রথম তারেক রহমান সরকার বা বাংলাদেশে 2024-এর জঙ্গি উত্থানের পর যেসব সরকার এসেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের উপর যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আদালতের মাধ্যমে সেটার ব্যাপারে একটা প্রতিবেদন তারা তাদের ওয়েবসাইটে 28 তারিখ, জুলাই মাসের 28 তারিখ প্রকাশ করেছে। এই প্রতিবেদনটাকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তারেক রহমানের সরকার রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা গ্রহণ করছেন আদালতকে ব্যবহার করে এই আইসিটিতে আওয়ামী লীগের নেতাদের বিচার করে। প্রতিবেদনটা বেশ বড়, আমি একটু পড়ি আপনাদের জন্য। আমি এটা বাংলা তর্জমা করেছি এবং একটু পড়ি। হিউম্যান রাইটস ওয়াচ আজ বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষ দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে। এসব ব্যর্থতা ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, আইনের শাসনকে দুর্বল করা, রাজনৈতিক বিরোধীদের অন্যায়ভাবে কারারুদ্ধ করা এবং অতীতের অধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি করেছে। 27 জুলাই প্রসিকিউটররা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে 41 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। ট্রাইব্যুনাল রাজনীতিবিদ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং এমনকি সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তির বিচার করছে, যাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 15 বছরেরও বেশি সময় ধরে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা শাসনের পর 2024 সালে বিক্ষোভের মাধ্যমে এই সরকারের পতন ঘটে। দেখেন, ভালো কথা বলেও এখানে কিন্তু আওয়ামী লীগ সরকারের বদনাম করছে, এবং আওয়ামী লীগ সরকারের বদনাম গুলো কেন করে সেটা নিয়ে আমি এই ভিডিওটার শেষের দিকে কথা বলবো। হিউম্যান রাইটস ওয়াচ লিখছে, মানে এই প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সংগঠিত বহু নির্যাতনের জন্য যারা দায়ী তাদের যথাযথভাবে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু অনেক বিচারই আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ডের নিচে থাকছে। বাংলাদেশের জরুরি ভিত্তিতে তার ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কার করা দরকার এবং নতুন সরকারকে নিশ্চিত করতে হবে যে নিম্নমানের তদন্ত, নির্বিচার অভিযোগের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ তারা যে নিম্নমানের বিচার করে রাজনৈতিক প্রতিহিংসা করছেন সেইটা কিন্তু এই প্রতিবেদনটাতে বলা হচ্ছে। ট্রাইব্যুনাল 2024 সালের জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের সঙ্গে সম্পর্কিত মামলাগুলো শুনানি করছে। ওই দমন পীড়নে 800 জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গুরুতর আহত হন, যা শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। ট্রাইব্যুনাল হাসিনার শাসনামলে সংগঠিত বলে অভিযোগ থাকা বিচার বহির্ভূত হত্যা ও গুমসহ অন্যান্য নির্যাতনেরও বিচার করছে। এখানে দেখুন, 800 হত্যার কথা বলা হয়েছে। জাতিসংঘ ইউনুসের বন্ধু হতে গিয়ে সেটাকে 1400 বানিয়েছে, এরা বলছে 800। অথচ হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ কেউই কিন্তু আমাদের বন্ধু না, শেখ হাসিনার বন্ধু না, মুক্তিযুদ্ধের পক্ষের তারা কেউ না। আমরা জানি যে বছরের পর বছর এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের ক্রীড়নক হয়ে কাজ করেছে এই হিউম্যান রাইটস। এখন কিন্তু তারা অন্য কথা বলতে বাধ্য হচ্ছে। আবার পড়ছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা আন্তর্জাতিক আইনের অধীন গুরুতর অপরাধের বিচার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত একটি দেশীয় ট্রাইব্যুনাল, এটাতে চলমান 1 ডজনেরও বেশি মামলা হিউম্যান রাইটস ওয়াচ পর্যবেক্ষণ করেছে এবং সেই পর্যবেক্ষণ যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রসিকিউটররা কথিত অপরাধের অভিযোগে ব্যক্তিদের আটক ও অভিযুক্ত করেছেন এবং একাধিক মামলা এমন সাক্ষ্য বিবৃতির উপর নির্ভর করেছেন যেখানে অপরাধে জড়িত থাকার ইঙ্গিতবাহী অংশগুলো একাধিক বিবৃতিতে কেটে পেস্ট করা হয়েছে বলে মনে হয়। অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারা 1 ডজনেরও বেশি মামলা এআইসিটিতে ইউনুসের অধীন যেটা চলছে তাজুলের নেতৃত্বে, এবং এখন পর্যন্ত তারা 1 ডজনেরও বেশি মামলা পর্যবেক্ষণ করে তারা দেখেছে যে কি পরিমাণ এটা দুর্বল এবং আপনার ত্রুটিপূর্ণ। এবং এখানে বলা হচ্ছে যে একই কথা প্রত্যেককে দিয়ে বলানো হচ্ছে, অর্থাৎ কাট পেস্ট করা হচ্ছে। যখন সাক্ষ্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, সেগুলো একই কথা প্রত্যেকে বলছে। অর্থাৎ মনে করেন কেউ মানে 8 জন 8 জায়গা থেকে বলছে যে আমি ওই জায়গায় জিনিসটা দেখেছি, একই জিনিস মনে হচ্ছে যে এতটাই সাজানো গোছানো মনে হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের কাছে। হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাইব্যুনাল 6টি বিচার সম্পন্ন করেছে, যার ফলে মানবতা বিরোধী অপরাধে 62 জন দোষী সাব্যস্ত হয়েছেন। 42 জনের বিচার তাদের অনুপস্থিতিতে হয়েছে, যার মধ্যে শেখ হাসিনা নিজেও রয়েছেন, এবং 16 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীকে সমর্থন করে মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক আইনের অধীন
অপরাধ সংগঠনের অভিযোগ থাকা ব্যক্তিদের বিচারের জন্য শেখ হাসিনা সরকার 2010 সালের মার্চে প্রথম ট্রাইব্যুনালটি প্রতিষ্ঠা করে। ওই বিচারগুলো, যার ফলে 6টি মৃত্যুদণ্ড কার্যকর হয়। প্রমাণের অভাব, রাজনৈতিক পক্ষপাত, প্রসিকিউটর ও বিচারকদের মধ্যে যোগসাজশ এবং যথাযথ আইনি প্রক্রিয়া মৌলিক সুরক্ষার অনুপস্থিতির জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়। দেখুন, ওই যে হিউম্যান রাইটস বলছে যে ওই যে 6 জন যুদ্ধাপরাধীকে সাজা দেওয়া হয়েছিল সেটাকে তারা এখানে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু সত্য কথা হলো যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধে যে জেনোসাইড হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এইটার বিরুদ্ধে কি আসলে সত্যিকার অর্থে দাঁড়ানো যায়? হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু দাঁড়িয়েছে। তারা অর্থাৎ তারা তারেক রহমানের বন্ধু, তারেক রহমানের তো ওনার জ্যাঠাশি আছে হিউম্যান রাইটস ওয়াচ বা আরেকটাতে ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এগুলোতে। অর্থাৎ বিএনপি এবং জামাতের লোকে কিন্তু এগুলা ভর্তি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করছে, আইসিটির অরিজিনাল উদ্দেশ্য সম্পর্কে সমালোচনা করছে, কিন্তু তারপরও কিন্তু তারা বলছে, অর্থাৎ তারেক রহমান এবং জামাতের বন্ধু হওয়ার পরেও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকারগুলি, অর্থাৎ 2024-এর পর সরকারগুলি গুরুতরভাবে এই আইসিটির মামলাগুলোকে গুরুতরভাবে তারা মানে বিচার শাস্তি যেটা করছে পুরোটাই জালিয়াতির মাধ্যমে করছে, এবং কোনো ধরনের অর্থাৎ যাদের বিচার করা হচ্ছে তাদেরকে কোনো ধরনের সুযোগই দেওয়া হচ্ছে না, গড়পড়তা প্রতিহিংসা পরায়ণ ভাবে বিচার করছে। মুশকিল মানে যেটা দেখার বিষয় হলো যে হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত, যারা সবসময় দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বন্ধু, তারাও কিন্তু বর্তমানে এখন তো তারেক রহমানের সরকার, ওনার বিরুদ্ধে বলতে হয়, তারা যেইভাবে আইসিটির মামলা পরিচালনা করছে এবং প্রতিশোধ নিচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, বিচার বিভাগ অর্থাৎ বিচার বিভাগ, আইসিইউটিও তো বিচার বিভাগেরই একটা অংশ, বিচার বিভাগকে এক্সপ্লয়েট করে, সেটা এখন আর হিউম্যান রাইটস ওয়াচও কিন্তু তারেক রহমান সরকারের বন্ধু হয়েও আসলে আপত্তি না জানিয়ে আর পারছে না। 2024 সালে বিক্ষোভকারীদের আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পরিচালনাকারী আইন সংশোধন করে এবং এখতিয়ারের অধীনে অপরাধগুলোর সংজ্ঞা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য পরিবর্তন আনে। তবে হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পায় এসব সংশোধনী একই ধরনের অপরাধ নিয়ে কাজ করা আন্তর্জাতিক আদালতগুলোর সমতুল্য যথাযথ আইনি প্রক্রিয়া কার্যপদ্ধতিগত মান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির নেতৃত্বাধীন বর্তমান সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে এবং আর কোনো সংশোধনী আনেননি। এই কথার মানে হলো যে ইউনুস একটা ভাব দেখিয়েছিল যে সে এই আইসিটির ব্যবস্থাপনা সংক্রান্ত আইন যুগী করছে, আন্তর্জাতিক মানের করছে, এটা সারা পৃথিবীকে দেখিয়ে শেখ হাসিনা সহ সবার বিচার শুরু করেছে। কিন্তু ইউনুস যে বিশ্ব বাটপার, এই কথাটা এখানে বললে আমি খুশি হতাম। আমরা সবাই জানি যে বিশ্ব বাটপার সেগুলা ওদের চোখে যেমন ধোকা দিয়েছে, কিন্তু কার্যকর কাজটা করেছে তার উল্টো, এবং তারেক রহমানের সরকার সেই কাজটাই করে যাচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক আদালতগুলোর সমতুল্য যথাযথ আইনি প্রক্রিয়া কার্যপদ্ধতিগত মান নিশ্চিত না করে ইউনুস করার কথা বলে উল্টোটা করেছে, আর তারেক রহমানের সরকার একই জিনিস চালিয়ে যাচ্ছে। তারপরে লিখছে, ট্রাইব্যুনাল পরিচালনাকারী আইন এখনো প্রসিকিউটরদের কোনো প্রমাণগত ন্যূনতম মানদণ্ড পূরণ না করেই ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায়, আটক রাখার লিখিত কারণ না জানিয়ে মাসের পর মাস বন্দীদের আটক রাখার এবং পৃথক কোনো আদালতে অন্তর্বর্তী আপিলের কোনো অধিকার না দেওয়ার সুযোগ দেয়। বুঝেন, মানে কোনো অধিকার দেয় না, এটা বললেই হয়। আবার বলি, ট্রাইব্যুনাল পরিচালনাকারী আইন এখনো প্রসিকিউটরদের কোনো প্রমাণগত ন্যূনতম মানদণ্ড পূরণ না করেই ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার, আটক রাখার লিখিত কারণ না জানিয়ে মাসের পর মাস বন্দীদের আটক রাখার এবং পৃথক কোনো আদালতে অন্তর্বর্তী আপিলের কোনো অধিকার দেয় না। এটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। প্রসিকিউশন তার প্রমাণ প্রকাশ করার 3 সপ্তাহ পরে বিচার শুরু হতে পারে, ফলে প্রতিপক্ষের যথাযথ প্রস্তুতির জন্য খুব সামান্য সময় থাকে। আসামির অনুপস্থিতিতে বিচার যথাযথ সুরক্ষা ছাড়াই অনুষ্ঠিত হয়, যার মধ্যে আসামির নিজের পছন্দের আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার অন্তর্ভুক্ত, এবং ট্রাইব্যুনাল প্রতিরক্ষা আইনজীবীদের সাক্ষীদের জেরা করার সক্ষমতা সীমিত করে। কত ধরনের এগুলো, অবশ্য একটু আইন কানুনের বিষয়, তো যারা আইন সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে তারেক রহমান এবং ইউনুস এবং জঙ্গিরা কিভাবে বিচার ব্যবস্থাকে এক্সপ্লয়েট করছে, আপনার বিচার ব্যবস্থার অপব্যবহার করছে বর্তমানে। এবং এটা অতীতে আমরা শুনি বিচার ব্যবস্থার অপব্যবহার হয়েছে, কিন্তু আসলে অতীতে কখনো বর্তমান সময়ের মতো বিচার ব্যবস্থার অপব্যবহার হয়নি। এটাতে আরো অনেক কথা আছে, যার মধ্যে ওই যে হেফাজতের সময় 2013 সালের 5ই মে হেফাজতে, যেখানে আসলে কোনো মানুষই মারা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, যেটা এমনকি ডেইলি স্টার প্রথম আলো তখন লিখেছিল, সেই মামলা তারা এখন পুনরুজ্জীবিত করেছে। আমরা দেখেছি অনেককে সেখানে সেই অভিযোগ আনা হয়েছে, এবং অলরেডি লতিফ সিদ্দিকীকে কিন্তু এটার জন্য গ্রেপ্তার করেছে। এবং সবচেয়ে আরো আশ্চর্যজনক বিষয় হলো সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, এদেরকেও এইখানে
এনে ধরা হয়েছে। এরা নাকি খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থাৎ জেনোসাইড করেছে। এরা নাকি বাংলাদেশের জামাতকে সবাইকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, ব্যবস্থা গ্রহণ করেছিল। মোজাম্মেল বাবু আর ফারজানা রূপা, কি অদ্ভুত ব্যাপার না? হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পেয়েছে যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিচারকরা তদন্ত কর্মকর্তাদের রেকর্ড করা এমন সব বিবৃতির উপর নির্ভর করছে যেখানে একাধিক বিবৃতির একই অংশ পুনরাবৃত্ত হয়েছে, যা সেগুলোর সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। অর্থাৎ 10 জনই একই কথা বলতেছে। কেউ ধরেন ঢাকা থেকে আসছে, কেউ চিটাগং থেকে এসছে, কেউ খুলনা থেকে আসছে, কথার কথা বোঝানোর জন্য সবাই এক কথা বলছে, অর্থাৎ শিখিয়ে দেয়া বলি। তো হিউম্যান রাইটস ওয়াচ আসলে তারেক রহমানের সরকারকে এখানে সম্পূর্ণরূপে না, মানে আংশিকভাবে এক্সপোজ করেছে, কিন্তু এক্সপোজটা এতই যে এটা কিন্তু অনেকটুকু এক্সপোজ করা, এবং বাংলাদেশের আওয়ামী লীগের উচিত হলো এটার বেসিসে আসলে সারা পৃথিবীতে সবাইকে এখন আওয়ামী লীগের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো দেখানো। হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পেয়েছে যে ট্রাইব্যুনালের ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী, কি সাবেক আইজিপি কে না সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে মিন করেছে জানি না, যেখানে 2024 সালের 16-18 জুলাই এবং 4 আগস্ট চট্টগ্রাম শহরের কেন্দ্রে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের 22 জন রাজনীতিবিদ ও কর্মীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি অভিযোগ নির্ধারণ করেছে। প্রসিকিউশনের প্রমাণে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো 55টি সাক্ষ্য বিবৃতি যা প্রকাশ করা হয়েছে। এই 55টাই একই কথা, প্রত্যেকে একই কথা বলছে। 6 লাইনের একটি অংশ যা 14টি পৃথক বিবৃতিতে প্রায় শব্দে শব্দে একইভাবে দেখা যায়। সেখানে দাবি করা হয়েছে যে নাম উল্লেখ করা 7 জন রাজনীতিবিদ তাদের পরিকল্পনা, অর্থায়ন, উস্কানি ও নির্দেশনার মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ব্যবহার করা 6 জনকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, মোট কথা হলো এখানে বিষয়টা বোঝেন। বিষয়টা হলো যে হিউম্যান রাইটস ওয়াচের কাছে ধরা পড়েছে যে একটা বাক্য কোনো এক জায়গা থেকে তৈরি করে দেওয়া হয়েছে, ধারণা করা যায় যে প্রসিকিউশন থেকে এটা তৈরি করে দেওয়া হয়েছে, আদালত থেকে, এবং এটা বিভিন্ন জন তার সাথে একই কথা বলে যাচ্ছে। মানে এটা কিন্তু সম্পূর্ণ যে একটা জালিয়াতির ব্যাপার, এইটা হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিগোচর হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ আরো একটা জিনিস নিয়ে এসছে, যেটা ওই যে প্রসিকিউটর যে ঘুষ চেয়েছিল সেটা কি লিখেছে দেখেন। একই মামলায় 22 অভিযুক্তের একজন হেফাজতে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ABM ফজলে করিম চৌধুরীর প্রতিরক্ষা দল সাংবাদিকদের এমন কিছু রেকর্ডিং সরবরাহ করে যেগুলো কথিতভাবে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরকে বছরের শুরুতে 1 কোটি টাকা 82,000 মার্কিন ডলার দেওয়ার বিনিময়ে করিমের জামিন নিশ্চিত করে দেওয়ার প্রস্তাব দিতে ধারণ করেছে। বিষয়টি প্রকাশের পরও প্রসিকিউটর পদত্যাগ করেন, কিন্তু প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে এখনো তার তদন্ত শেষ করেনি। অন্যদিকে বিচারকরা অভিযোগ গঠনের কার্যক্রম এগিয়ে নিয়েছেন এবং 6 আগস্ট বিচার শুরু হওয়ার কথা রয়েছে। আসলে দেখেন, যখন কোটি টাকা দিলে না জামিন দিয়ে দেয়া যাবে এমন ব্যাপার থাকে, তাহলে তো আসলে সেই বিচার প্রক্রিয়ার আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এই জিনিসটা আবার ভালোভাবে তুলে এনেছে। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে স্বীকার করতে হবে যে তারা অতীতের নির্যাতনের পুনরাবৃত্তি করতে পারে না। যখন আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমন পীড়ন চালিয়েছিল, তবে একই সাক্ষ্য একাধিক বিবৃতিতে পুনরাবৃত্ত হওয়ার পর ভিত্তি করা অভিযোগ একটি বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার অভাব দেখায়, যা আবারও ভুক্তভোগী এবং তাদের পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হবে। বাংলা অনুবাদ করতে গিয়েও একটু গন্ডগোল হয়েছে, আমি পড়ছি, কিন্তু যেটা ক্লিয়ার হলো যে হিউম্যান রাইটস ওয়াচ এবার বলছে যে তারেক রহমানের সরকার এই আইসিটিতে যে মামলা হচ্ছে সেটা আসলে একটা প্রহসন হচ্ছে, সেটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। আওয়ামী লীগেরও দোষ দিচ্ছে, বাট বলছে যে আওয়ামী লীগ অতীতে যেটা করেছে সেই ভুল কিন্তু আপনারা পুনরাবৃত্ত করছেন। আমার মনে হয় আমরা অবশ্যই হিউম্যান রাইটস ওয়াচ আওয়ামী লীগ নিয়ে যেভাবে লেখে, এগুলা কিন্তু এই আইরিন খানদের শিখিয়ে দেয়া, জামাতের শিখিয়ে দেয়া কথাবার্তা। বাস্তব অবস্থা কি সেই নিয়ে আসলে আওয়ামী লীগ তো কখনো হিউম্যান রাইটস ওয়াচ বলুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, এই জায়গায় কখনো ঢুকতেই পারেনি। এবং আমরা জানি যে বাংলাদেশের সব দলের মানবাধিকার সংগঠন আছে, আওয়ামী লীগের কিন্তু কোনো মানবাধিকার সংগঠন নাই। এই যে আদিলুরের যে অধিকার, আদিলুর রহমান খানের অধিকার, আদিলুর যে দস্যু ইউনূসের উপদেষ্টা ছিল, এইভাবে অসংখ্য মানবাধিকার সংগঠন কাজ করে জামাতের হয়ে, বিএনপির হয়ে। দুঃখের বিষয়, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের হয়ে কোনো সংগঠন কাজ করে না, কারণ তারা কখনো কোনো সংগঠন গঠনই করেনি। এখন বাংলাদেশে যদি জামাত নিয়ে বসবাস করবেন, জামাত, হেফাজত এই ধরনের শক্তিকে বাড়তে দিবেন, তাদেরকে আপনারা হিউম্যান রাইটস মানে সংগঠন করতে দিবেন এবং নিজেরা কোনো হিউম্যান রাইটস সংগঠন গঠন করবেন না, তাহলে এখন যে বিপদে পড়েছেন, এইটার জন্য আসলে মানে এটাতে আপনাদের যে কষ্ট হচ্ছে, আপনাদের যে জেল হচ্ছে, তার সাথে তো আমরাও জড়িয়ে গেছি, আমাদেরও জেল হতে পারে, হতে পারে। তো এর জন্য দায়িত্ব আওয়ামী লীগের কোনো কি দূরদর্শিতা বা তাদের আসলে কোনো ন্যূনতম রেসপন্সিবিলিটি যাকে বলে নিজের দলের প্রতি, নিজেদের প্রতি, কিংবা মুক্তিযুদ্ধ চেতনার প্রতি, সেটা তো এগুলোতে
প্রকাশ পায় না। যা হোক, ক্ষোভের কথা পরে, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচকে আমি ধন্যবাদ জানাবো এই প্রতিবেদনটার জন্য। এখানে কিন্তু সুস্পষ্টভাবে তারেক রহমানের সরকারকে এক্সপোজ করেছে, এইটা বলে যে তারেক রহমান ইউনূসের সময়ে যে অবিচার চলছিল সেখান থেকে তো ফিরে আসেননি তো বটেই, বরং তিনি সেটা একেবারে পুরোপুরি কন্টিনিউ করছেন বাংলাদেশের বিরোধী দল অর্থাৎ বিএনপি বিরোধী তথা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবং এই জিনিসটা এখন তো আমাদের কণ্ঠ শোনা যায় না তেমন, কারণ হলো যে বাংলাদেশের মিডিয়া পুরোটাই কিন্তু এই প্রথমে ইউনূস, তারপরে এখন তারেক রহমান, অর্থাৎ আমি মনে করি যে বাংলাদেশে আসলে এখন আর কোনো মিডিয়া নেই। শেখ হাসিনা সরকারের সাথে সাথে মিডিয়া যদি তখন খারাপ ছিল বলেন, সেই মিডিয়াটাও বিদায় নিয়েছে, তারপরে আর এখন কিছু নাই। সেই অবস্থায় কিন্তু আপনি হারুন ভাই একটা জিনিস দেখেন, আমি আজকে থার্ড টাইম বোধহয় আজকে আবার একটা ভিডিও দেখতেছিলাম। মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক, তিনি ডয়েচে ভ্যালির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলতেছেন যে আমি এবং আমার পত্রিকা শেখ হাসিনা সরকারের পতনের জন্য যা করা দরকার তাই করছিলাম। পৃথিবীর অনেক দেশে আপনি প্রফেশনাল ডিপ্লোম্যাট থাকছেন, গেছেন, এখনো আছেন। একটা পত্রিকা একটা দলের পক্ষ অবলম্বন করতে পারে, কিন্তু নেকেডলি একটা সরকারের পতনের জন্য এইভাবে ভূমিকা রাখতে বলুন, সেই পত্রিকার এডিটর নিজে স্টেটমেন্ট দিয়ে বলতেছে আর একটা মিডিয়ায় যে আমি এবং আমার পত্রিকা শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছি। এই রকম ভয়ঙ্কর কাজ যেখানে সারা বাংলাদেশে ছিল, ডেইলি স্টার, প্রথম আলো সহ অন্যান্যরা, তারা এখনো কিন্তু এই সাপ্লাই নিউজ তৈরি করতেছে। অ্যাবসলিউটলি সাপ্লাই নিউজ, মানে নিজস্ব কোনো নিউজ না, যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেটাই তারা নিউজ আকার করছে। সেই জন্য প্র্যাকটিক্যালি কোনো মিডিয়া নাই। মিডিয়া এখন যেভাবে করার দরকার সেভাবেই সবটা করছে, সেভাবেই চলছে। ফলে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এইটা কিন্তু মেইন স্ট্রিমের চেয়ে স্ট্রং। দেখবেন আপনার একটা প্রোগ্রামকে কয়েক লক্ষ লোক দেখে, কিন্তু আপনি যদি প্রথম আলোতে একটা নিউজ যায়, কথার কথা প্রথম আলোতে সবচেয়ে বেশি পড়ে মানুষ, তো প্রথম আলো একটা নিউজ হয়তো 50,000 লোকে পড়লো, 10,000 লোকে পড়লো, 15,000 লোকে পড়লো, কিন্তু আপনার নিউজটা লক্ষ লক্ষ মানুষ পড়ছে। সেকেন্ডটা হচ্ছে অনেকে আত্মগোপনে আছে বা একটু রিমোটে আছেন, তিনি পত্রিকা পড়তে পারেন না, কিন্তু তার কাছে কিন্তু একটা ডিজিটাল ডিভাইস আছে, সে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে দেখতে পারতেছে। অর্থাৎ আপনার মিডিয়াটা মাস মোর পাওয়ারফুল, মাস মোর এক্সটেন্ডেড দ্যান মেইন স্ট্রিম মিডিয়া। ধন্যবাদ। এই যে আমার বন্ধুদেরও বলবো যে আমাদের এই যে অত্যন্ত যোগ্য নেতা, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে গুরুত্ব সেটা বলছে। আশা করি এখান থেকে আমরা সবাই অনুপ্রাণিত হব। আরেকটা জিনিস আমার আর একটু টাচ করার ইচ্ছা আছে যে আপনি কিন্তু শুধু সফল রাজনীতিতে আপনার সাফল্য আমি বলছি না, আপনার থেকেও হয়তো সফল আছেন, কিন্তু আপনি কিন্তু অত্যন্ত সফল একজন আইনজীবী। আপনি নিজে প্রকাশ করেছেন আপনি কত ট্যাক্স দেন, এবং সেটাও যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট ছিল। সেখান থেকে আপনি আজকে নির্বাসিত। আপনি যে রাষ্ট্রের যে মুক্তিযুদ্ধের স্বপ্নে এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল, আপনি সেই স্বপ্নের একজন ধারক, কিন্তু আপনি আজকে সেই বাংলাদেশে থাকতে পারছেন না। এবং সম্প্রতি আমরা জানি যে আপনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলছেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, এই কাজে আপনি জড়িত এবং আপনি এই ব্যাপারে আমাদের সবাইকে সাহস যোগাচ্ছেন। এই ফোরামে কি আপনি সেই ব্যাপারে আপনাদের প্রস্তুতি বা আওয়ামী লীগের জন্য যারা মুখিয়ে আছেন, আওয়ামী লীগের যেসব কর্মী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তাদের জন্য আপনার কথা শুনতে আসলে আমরা আগ্রহী আজকে। দেখুন, আমার ব্যক্তিগত কনসেপশন যেটা, আমার ধারণা যেটা, আওয়ামী লীগে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু আমাদের মেইন স্ট্রিম লিডার। আর যদি অর্গানাইজিং স্ট্রাকচারে বলেন তাহলে নেতা কিন্তু একজনই, শেখ হাসিনা। একজনই নেতা শেখ হাসিনা। আর আমরা যে যেখানে আছি সবরাই আমরা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী। নেতা কিন্তু শেখ হাসিনা, আর কেউ নেতা না। হয়তো তার অর্গানাইজিং স্ট্রাকচারে কাজ করার জন্য তিনি একটা স্ট্রাকচারাল বডি করছেন, কেউ সাধারণ সম্পাদক, কেউ প্রেসিডিয়াম মেম্বার, কেউ জয়েন্ট সেক্রেটারি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমি নিজে কিন্তু হারুন ভাই আওয়ামী লীগের অতি সাধারণ একজন সদস্য। একসময় আমি পার্টির লিগাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম, এখন আমি একেবারে সাধারণ একজন সদস্য। এই জন্য আমি মনে করি আমি একজন কর্মী। আর ভালোবাসার জায়গাটা হলো, শেখ হাসিনা কিন্তু কে কিভাবে নেবেন জানি না, কিন্তু আমার স্টাডি, আমি প্রায় 40 বছর আইন প্রফেশন এবং রাজনীতি বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি। শেখ হাসিনা নিজের যোগ্যতায় তার রাজনীতির পরিসর কিন্তু 58 বছর, 58 ইয়ার্স তিনি রাজনীতির সঙ্গে
ইনভলভ। এর ভিতরে দীর্ঘদিন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার, ছাত্র সংসদের নির্বাচিত ভিপি থেকে শুরু করে প্রতিকূলতা ফেস করা, 20 বার মৃত্যুর মুখোমুখি হওয়া, সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখা, 2024-এর 5 আগস্ট নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহ মনে হয় তাকে তার কুদরতি শক্তি দিয়ে বাঁচিয়ে রাখছেন। এই শেখ হাসিনা সম্পর্কে আমার কনসেপ্ট হলো যে তিনি একটা অভিজ্ঞ রাজনীতিক, তিনি দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক, তিনি সর্বোচ্চ পরিশ্রম করা রাজনীতিক, তিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা একজন রাজনীতিক। তিনি একজন ভিশনারি লিডার, তার একটা মিশন আছে যে কোথাও টার্গেট নিয়ে যাব। তার চেয়ে বেস্ট পেট্রিয়টিক লোক আপনি চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ করতে চাই তার চেয়ে বেস্ট পেট্রিয়টিক পাবেন না। আপনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট, বেস্ট ডিপ্লোমেসিতে শেখ হাসিনার ধারে কাছাকাছি তার চেয়ে বেস্ট ডিপ্লোমেসিতে পাবেন না। যে লোকটা এইভাবে একটা পড়ে যাওয়া বাংলাদেশ, প্রাকৃতিক দুর্যোগের সিম্বল, দুর্নীতির স্টিগমা লাগানো সেই দেশটাকে যে আজকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষায় যে ফান্ডামেন্টাল নিডসটা সেটা ফুলফিল করে প্রতিটি মানুষের নিডসকে পূরণ করছে। ধরেন আপনার এই টকশোতে দীর্ঘ সময় কথা বলা যায় না, ছোট্ট করে বলি, 125টা কর্মসূচির মাধ্যমে তিনি সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বাস্তবায়ন করছেন। অর্থাৎ বিধবার ভাতা, প্রতিবন্ধীর ভাতা, স্বামী পরিত্যক্তর ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা, 125টি কর্মসূচির মাধ্যমে। যার বাড়ি নাই তাকে উনি নিজের টাকায় বাড়ি করে দিচ্ছেন, যার ভূমি নাই সরকারি ভূমি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন, যার মুক্তিযোদ্ধা তার ঠিকানা নাই তার জন্য নতুন কোনো ব্যবস্থা দরকার সেটা তিনি করে দিচ্ছেন। হেন কোনো জায়গা নাই যে জায়গায় শেখ হাসিনাকে পাওয়া যাবে না। তারপর দেখেন তারেক রহমান একদিন একটা ইন্টারভিউ দিয়ে মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আর একটা এনটিভিতে বলছিল যে একটা দেশে শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না যে একই সঙ্গে দোকানে, শপে, বাড়িতে, ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ দেবেন। এটা সম্ভব না, এক জায়গায় সাপ্লাই দিতে আর এক জায়গা বন্ধ করতে হবে। শেখ হাসিনা দেখাই দিলেন যে শতভাগ বিদ্যুতায়িত করা যায়। ইন্টারনেট ব্যবস্থা, তারেক রহমানের মা যখন ফ্রি ইন্টারনেটের অ্যাপ্রোচ ছিল তিনি নিলেন না, শেখ হাসিনা সেটা কিনে দেখালেন যে গ্রামের প্রত্যঞ্চল হয়ে কাজের মহিলার থেকে শুরু করে রিক্সাওয়ালার হাতে ইন্টারনেট। এখন একটা মোবাইল কিনতে গেলতে লাগতো 1,20,000 টাকা, ফোন করলে বিল, ফোন রিসিভ করলো বিল। শেখ হাসিনা সেটা দেখাই দিলেন যে 500 টাকায় মোবাইল চলে এবং বিলের অবস্থা এইরকম ভাবে। অর্থাৎ মানুষের ওই যে বললাম অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। তারপর দেখেন ইনফ্রাস্ট্রাকচারাল কথা যদি বলেন, কেউ অতীতে কল্পনা করছে যে ঢাকা থেকে ট্রেন যাবে এবং মেরিন ড্রাইভওয়ে, কেউ ভেবেছে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ নিজের টাকায় পদ্মা সেতু হবে, মেট্রো রেল হবে, এলিভেটেড এক্সপ্রেস হবে, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো 3rd টার্মিনাল হবে? এটা শেখ হাসিনা করে দেখিয়েছেন। একজন মানুষ দরিদ্র নাই, চিকিৎসাহীন অবস্থা নাই, প্রতিটি ডিভিশনে একটি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, হসপিটাল করে দিয়েছেন। ফলে মানুষের যে ফান্ডামেন্টাল নিডসটা, এই নিডসটা স্টাডি করতে পারছিলেন শেখ হাসিনা। উনি মানুষের মনকে জরিপ করতে পেরেছিলেন। সে কারণে বাংলাদেশের মানুষ এখন চায়, যারা তার বিরোধিতা করেছে, ধরেন অ্যাডভোকেট মহাসিন রশিদ, বাংলাদেশের একজন প্রখ্যাত লয়ার, উনি মাঝে দেখলাম একটা প্রোগ্রাম এসে উনি বলতেছেন শেখ হাসিনার কাছে ক্ষমা চাই, দেশবাসীর কাছে ক্ষমা চাই। শুধু ক্ষমা চাই না, এভাবে বলতেছে, ক্ষমা চাই আমি শেখ হাসিনার বিরোধিতা করে অন্যায় করছি। বিএফইউজের সাংবাদিকের প্রেসিডেন্ট আজিজ সাহেব তিনি বলছেন আমি ইউনূসের পক্ষে কথা বলেছি, শেখ হাসিনার বিরোধিতা করেছি, লিখেছি। আমার মনে হচ্ছে আমি একটা রামছাগল, শেখ হাসিনাই যথার্থ ছিল। অর্থাৎ শেখ হাসিনা যে পারফেক্ট স্টেটমেন্ট ছিল এইটা তারা বুঝতে পেরেছে। ফলে যারা শেখ হাসিনার বিরোধিতা করছিলেন তারাও কিন্তু এখন চাচ্ছেন শেখ হাসিনা দেশে ফিরুক। আর শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী যারা, ধরেন আওয়ামী লীগ করে না, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, বিভিন্ন দল করে না মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও কিন্তু সারাদিন শেখ হাসিনাকে গালিগালাজ করতো, আর এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে উনি একা সবকিছু করে। তারা এখন বলতেছে যে আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে যদি সিকিউর করতে হয়, সেভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সে কারণে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তন তার জন্য না, দেশের জন্য অনিবার্য হচ্ছে। এবং যারা তার বিরোধিতা করছিলেন
তারাও বলছেন শেখ হাসিনা দেশে আসুক, তাকে ছাড়া এই বাংলাদেশকে ধরে রাখা যাবে না। যেটা বলতেছিলাম যে দিন শেষে ভারত, আওয়ামী লীগ এবং আমেরিকার একটা সুসম্পর্ক হবেই। তখন দেখবেন এখন যারা আমেরিকাকে বলেছে পরীক্ষিত বন্ধু, যেমন জামাত বলেছে, তারপর অন্যান্যরা যারা খুশি আছে, ঠিক এটার যখন উল্টা ঘটবে তারপরেই দেখবেন যে এই বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই পীর, আমার ভাবির ছেলেরা তখন কি বলবে জানেন? এই যে সব কাফের একসাথে হয়েছে, যে ভারত আর আমেরিকা সব কাফের, ইসলাম এই জন্যই বলেছে মুসলমানদের সাথে বন্ধুত্ব করো না। এখন কিন্তু তাদের কাছে বন্ধুত্ব খুব ভালো লাগতেছে। আপনি বরং দেরি হয়ে গেছে, 2 বছর অনেক সময়, প্রায় 2 বছর হতে চললো, প্রায় 2 বছর, তাই না? প্রায় 6 মাস, অর্থাৎ ডিসেম্বর আসতে আসতে তো 2 বছর প্লাস। আপনার এরা এই মুহূর্তে 2 বছরই তো, এই তো আগস্ট মাসেই তো, আগস্ট মাসে 5 তারিখে আসলে তো 2 বছর হয়ে গেল। তো এই 2 বছর আর 2 বছর কয়েক মাস হয়ে যাবে ডিসেম্বর আসতে আসতে। এতদিন বরং আমেরিকা বসে আছে, এটাই বেশি। কারণ এই মুহূর্তে পাকিস্তানের যেভাবে প্রভাব বাংলাদেশে পড়েছে, তুরস্কের প্রভাব যেভাবে বাংলাদেশে পড়েছে, সেই সাথে চায়নার যে প্রভাব পড়েছে, আপনি শুধু চায়নার কথা লেগেছেন, আমেরিকা কিন্তু চায়নার সাথে কমও বিশ্বাস করে পাকিস্তানকে। সে পাকিস্তানকে নিয়ে খেলে, যেমন একজন সাপুরে, সে কিন্তু সাপ নিয়ে খেলে, তার বাক্সতে সাপ থাকে, কিন্তু সে কিন্তু সাপকে বিশ্বাস করে না। আর যদি বিশ্বাসও করে, তার কিন্তু দাঁত ভেঙে তারপরে রাখবে, অবিষাক্ত করে তারপরে রাখবে। নিশ্চয়ই বিষাক্ত সাপকে, আমি সাপুরদের সাথে চলেছি, আমি সাভারের সাপুরে সহ জামালপুর, ময়মনসিংহে যে সমস্ত সাপুরেরা আসতো তাদের সাথে চলতাম এক সময়। তারা কিন্তু খুবই সতর্ক থাকে, বিষাক্ত সাপ থাকে না তা কিন্তু না, বিষধর সাপকে তারা মজবুত করে আটকে রাখে। যেগুলো অবিষধর সেগুলোর তারা গুরুত্ব দেয় না, যেগুলো তাদের ভাষায় বিষদাঁত ফেলে দেওয়া হয়। তো বিষদাঁত ফেলে দিলেও কিন্তু ঝুঁকি থাকে, যে কোনো সময় তার বিষ সেই আবার ফিরে আসতে পারে। সেই জন্য কিন্তু তারা একটা ভয় কাজ করে তাদের। তো এই তুরস্ককে কিন্তু আমেরিকা একটু বিশ্বাস করে না। সে জানে ঐতিহাসিকভাবেই, মানে আপনি যদি সেই ব্রিটিশের আমল, মানে আমাদের দেশে ব্রিটিশ আমল, তার মানে মুঘল আমলকালীন, বা যখন এইখানে তুর্কিরা আসতো, আরবরা আসতো, পর্তুগিজরা আসতো, সেই সময়ের কথা বলতেছি, সেই 1500 শতকের কথাই ধরেন, তখনও কিন্তু যতদিন ভারত মহাসাগরের রাস্তাটা আবিষ্কার না হয়েছিল, ততদিনও কিন্তু তুরস্ক ডাবল গেম খেলেছে। সেই সময় থেকে এখনো খেলে, সব তাদের যায় নাই। তুরস্ক নিজেও ডাবল এজেন্ট, পাকিস্তান নিজেও ডাবল এজেন্ট। পাকিস্তান ইরানের না সৌদি আরবের, আমেরিকার না কারো, তুরস্কের বোঝা বড় মুশকিল। তুরস্ক তাই, এটা তারা বিশ্বাস করে, এটা তারা জানে যে এরা ফ্রড, যে কোনো সময় ফ্রডিং করতে পারে। রাশিয়া কিন্তু জানে যে তুরস্ক যে কোনো সময় ফ্রডিং করবে, কিন্তু সবাই তুরস্ককে ওই যে সাপুরে যেমন সাপকে ইউজ করে ওইভাবে ইউজ করে। তো রইল বাকি চায় না। তো এখন একদিকে এই বাংলাদেশটা যদি এখন তুরস্ক এবং পাকিস্তানের আন্ডারে চলে যায়, অলরেডি গেছে, এইখানে যদি মৌলবাদ মাথা চারা দিয়ে ওঠে, মৌলবাদ মাথা চারা দিয়ে উঠলে কার ক্ষতি বেশি হবে? সবার আগে ইউরোপ আমেরিকার ক্ষতি হয়। আমরা সেটা দেখেছি কিভাবে তাদের লাভও হয় কিছু কিছু ক্ষেত্রে দেশ আক্রমণের জন্য, কিন্তু লস হতে হয়। টুইন টাওয়ার কখন ভেঙেছে? যখন মৌলবাদ মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে বেড়ে গিয়েছিল, তখন না টুইন টাওয়ার ভেঙেছে? তো আজকে যদি বাংলাদেশে এখন মধ্যপ্রাচ্যে, কিন্তু সারা মধ্যপ্রাচ্যে মানুষের সংখ্যা কত, আর বাংলাদেশে মানুষের সংখ্যা কত? আর বাংলাদেশের মানুষগুলো যদি জঙ্গি হয়ে যায়, তাহলে এগুলো বিপজ্জনক অবস্থা কার উপরে গিয়ে পড়বে? ইউরোপের উপরে। দিন শেষে গিয়ে আমেরিকার উপরেই পড়বে, ভারতের উপরও পড়বে, কোনো সন্দেহ নেই, ভারতের উপরে তো পড়েই আছে। তো এরা তখন কি করবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার বিশ্রামে থাকার কথা। ওই যে আজকে একটাই লাইভে, এই একটাই, ওই যে বিড়ালের স্বভাব আছে না, খাটাইশি স্বভাব আছে না, আর 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 উলু খাবো না গো, আর উলু খাবো না। তারপরে যখন তার একটু ভালো লাগে তখন বলে উলু খাই বাসি। তো এরকম আমার মা, আজকে সবই ক্যান্সেল করেছি, কালকে তো একটাও করি নাই। আজকে এই যে একটা হয়তো, মানে তাও তো বুঝতে পারতেছেন যে আমার সমস্যা হচ্ছে, আপনারা কিছুটা বুঝতে পারতেছেন আমার কথা বলতে। মানে আমাকে ফোন লাইভে তো দূরের কথা, আমার ফোন রিসিভ করার পর্যন্ত না করে দিয়েছে, যে কোনো কারোর সাথে যেন 2-3 মিনিটের উপরে কথা না বলি, এইভাবে ডাক্তার নিষেধ করে দিয়েছে। মানে এই গত সোমবারে তো বলেছিলাম যে দেখা করবো ডাক্তার, এইবার দেখে আরো রাগ করেছে আমার উপরে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো যার জন্যই এটা মেনে নিয়েছি। হয়তো একটা লাইভ সারাদিনে হয়তো পাবেন,
হয়তো একটা, তাও একটাও নাও থাকতে পারে সারাদিনে। যা বলছিলাম যে আমেরিকা কখনোই বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। তারা করিডোর নিয়ে নিয়েছে, তারা তারা বন্দরও নিয়ে নিয়েছে, তারা চুক্তিও করে ফেলেছে। এখন আমেরিকা দেখলো যে মার্কেট সাজাইলো সে, অর্থাৎ দোকান দোকান একটা মার্কেট সাজালেন আপনি, ওই মার্কেটে ব্যবসা করতেছে আমি, তাহলে তো আপনার লস। আমেরিকা এখন দেখলো কি মাখাইলাম কি হইল, ছাতু মাখাইলাম গু হইল। সঙ্গত কারণেই এখন ভারত এবং আমেরিকার কমন এনিমিকে চায়না। তো সঙ্গত কারণেই এখন তারা ঐক্যবদ্ধ হবে। এর জন্য তো বিশেষজ্ঞ ডক্টরেট ডিগ্রির দরকার নাই রাজনীতিতে, এটা কমন সেন্সের ব্যাপার। নিঃসন্দেহে পশ্চাৎরা ভারতের বিরোধিতা করবে, করতে চাইবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই না তারা চায়নাকে ঢুকতে দিবে। আবার এখানে ভারতে কিন্তু দুই দিকে, অনেকেই বলতেছে ভারত চাপে আছে, ভারত কিন্তু দুই দিকে সুবিধাপ্রাপ্ত। এখানে আমি ভারতকে উইন উইন পজিশনে দেখতেছি। চায়নাও কিন্তু চাইবে না যে আমেরিকা এখানে প্রতিষ্ঠিত হোক, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। চায়না, কারণ ভারত তো চায়নার তুলনায় দুর্বল শক্তি, তো দুর্বল শক্তিকে আবার তারা ওয়েলকাম জানাবে। কিন্তু আমেরিকা তো অত্যন্ত সবল শক্তি, তাকে তো ওয়েলকাম জানাবে না আমেরিকা, চায়না। তো এইখানে আরেকটা জটিলতা সৃষ্টি হবে। অন্যদিকে আমেরিকার সেম কেস, যে ভারত দরকারে উঠে আসুক, কিন্তু চায়না যেন আর শক্তিশালী না হয়। চায়না যেন বাংলাদেশ সহ, আপনি যেটা বললেন, যেটা আমার সাথে আপনার অফ দ্য রেকর্ডে কথা হলো, সেটা হলো যে সমুদ্র এরিয়া, জলসীমানা দেখেন, পুরো আরব সাগর থেকে শুরু করে, পুরো আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত। অনেকে হয়তো এটা জানে না, আমি অনেক এটা নেভিরা জানে, আমি অনেক বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশে কথা বলছি, বুধ এটা জানে না। সেটা আরব সাগর থেকে একেবারে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত, এগুলো কর্তৃত্ব কিন্তু ভারতের, এবং এখানে ভারত কিন্তু খুব শক্তিশালী। তো এখন চায়না যদি এখানে ঢুকে যায়, তাহলে এটা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সঙ্গত কারণে আমেরিকা কোনো না কোনো একটা সময়, এই যে আপনি পাশ্চাত্যের কূটনীতিবিদদের দৌড়ঝাঁপ দেখতেছেন, সেটা আমেরিকার হোক ইউরোপের হোক, তারা যে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। আমার ভাবির ছেলেদের কাছে কখনো যায় এই পাশ্চাত্যের রাষ্ট্রদূতরা, কখনো মামুনুল হকের মতো জঙ্গির কাছে যায়, কখনো বাংলাদেশের ধর্মমন্ত্রী নোটিশ ছাড়াই নিজেই দেখা করতে যায় তাদের সাথে, কখনো বিএনপির সাথে দেখেন। আবার ওইদিকে যেটা শেষে লিখেছেন যে শেখ হাসিনা আপনি লিখেছেন, সবগুলোর সাথে একটা মিল আছে এখানে, কোথাও না কোথাও একটা বিনিশুতার মালা আছে। জননেত্রী শেখ হাসিনা বলতে পারতেন আমি আসবো, বা যেটা তিনি বলে এসেছেন যে আমি আসবো, এটা নিয়ে কত তারা ট্রল করেছে দেখলাম। বাংলাদেশে যত চিঙ্কুবাম আছে, বিএনপি, জামাত, হেফাজত, বাবির পোলারা কত ট্রল করলো। কিন্তু যখন তিনি ডেট ফিক্সড দিলেন, তখন বললেন আসতে দিব না। এখন আবার একটু সুর পাল্টেছে দেখলাম। যে অবশ্য আমি ফেসবুকে নাই, নিউজে নাই, দেখতে পারতেছি না, তাই অনেক কিছু জানি না। তো যতটুকু সংক্ষিপ্ত সময় দেখেছি, তারা এখন বলতেছে শেখ হাসিনা আসলে জেলে ভরবে, তাকে ফাঁসি দিবে। কেউ বলতেছে ফাঁসির দড়ির সাথে নিয়ে আসেন, আগে বলছে ফাঁসির দড়ি তারা রেডি রেখেছে, এখন বলছে ফাঁসির দড়িও নিয়ে আসেন। কয়েকদিন পরে এটাও বলতে পারে যে আপনি জল্লাদও নিয়ে আসেন, এটাও বলতে পারে, কারণ অলরেডি বলে ফেলেছে কোনো নেতা। তো জননেত্রী শেখ হাসিনা কিন্তু আসলেই দড়ি নিয়ে আসবেন, জল্লাদও নিয়ে আসবেন। কাদের জন্য? যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, যারা মনে করতেছে জননেত্রী শেখ হাসিনা এইখানে ফাঁসি নেওয়ার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করার জন্য আসতেছেন। কোনো একজনকে, কার যেন লেখা আমাকে দেখলাম একটু এক সময়, হঠাৎ করে নজরে পড়লো, যে তিনি আসলে নাকি খালেদা জিয়ার মতো জেলে থাকবেন। খালেদা জিয়ার শেখ হাসিনা এক না। ওই বিএনপি কে সিগারেটের বাইরে বেরোতে পারে নাই বলে শেখ হাসিনাকে আটকানোর পরে আওয়ামী লীগকে সিগারেটের মধ্যে থাকবে না। যতই তোমরা আওয়ামী লীগের অফিস দখল করাই করো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এই যে একজন এখানে লিখেছেন ভারত কোথায় নিম্ন শক্তি। ভাই, চায়নার সাথে তো নিচু শক্তি নাকি? চায়না তো পরাশক্তি। নিচু শক্তি বলতে কি বুঝাইছি? আপনি কি বুঝলেন এখানে? সামরিক শক্তিতে চায়নার সমান না, এটা বুঝাইছি। আর ভারত অবশ্যই তো পরাশক্তির নিচে, তাই না? সেটা বুঝাইছি ভাই। ভারতের যদি এত শক্তি থাকতো, তাহলে বাংলাদেশ যেভাবে গালি দেয়, যেমন বিএনপির এত শক্তি, কিন্তু ভাবির পোলারা গালি দিতে দিতে কমায় পাঠায় দিছে, তেমনি ভারতকে নিয়ে যেভাবে বলে বাংলাদেশের হাঁপানি রোগী, যক্ষার রোগী, কাজের লোক, তারপর রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, তারপর আমার ভাবির পোলারা সহ শুরু করে যেভাবে আপনাদের গালি দিয়েছে,
তারা ভারত দখল করবে, 7 সিস্টার দখল করবে। আপনারা কিন্তু একটা শক্ত কথা বলতে পারেন নাই। তা আপনাদের কি বলবো, আমি উষা শক্তি বলবো আপনাদের? আপনারা তো নিচা শক্তি ভাই, ভারত তো নিচা শক্তি। আমাকে যদি কেউ এসে মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, আমার দিয়ে রাস্তা দিয়ে গালি দেয়, আমার যদি ক্ষমতা থাকে আমি বসে থাকবো? আমি তো শর্টকানা দিয়ে চাপা সোজা করে ফেলবো। কখন আমি কৌশল নিব? যখন আমি আসলেই দুর্বল। কখন আমি চাণক্য নীতি নিব? যখন আমি আসলেই দুর্বল। সেই জন্য বলেছে ভারত তো দুর্বল শক্তি। দুর্বল শক্তি না হলে ভারতের কথায় বাংলাদেশ এগুলো এগুলো যদি ভারত যদি ভারতের অর্ধেক ক্ষমতা ধর থাকতো বাংলাদেশ, এতদিন তো ভারত দখল করে ফেলাইতো। সেই জন্য বলছি ভারত নিঃস্ব শক্তি। আমি ভুলটা বলছি কোথায়? সামরিক শক্তিতে যদি সত্যিই এত শক্তি থাকতো, তাহলে বাংলাদেশ এগুলো কথা কিভাবে বলে আমাকে বুঝাই বলেন। হয় আপনারা অবশ্যই দুর্বল, আর না হয় আপনাদের কূটনীতি দুর্বল। এটা তো মেনে নিতে হবে ভাই। সারা জীবন গালাগালি করলো আপনাদের তারেক রহমানরা, আপনারা দাওয়াত দেন নাই? তারেক রহমান কিন্তু আপনাদের দাওয়াত দেন যে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আসেন। বলছে কি বাংলাদেশ? বলে নাই, আপনারাই বলেছেন। নিশ্চয়ই ওই যে আমি যেটা ঘন ঘন বলি চাণক্য নীতি ব্যবহার না, সবসময় চাণক্য নীতির মধ্যে এটাও আছে যে হয় যে তোমাকে ক্ষতি করতে চাইবে ওই রাস্তা থেকে তুমি অন্য রাস্তায় চলে যাবে, অথবা তাকে উপরে ফেলে দিতে হবে। দুটোই বলেছে। তাই আপনি বারবার সরে যাচ্ছেন, অর্থাৎ আপনাকে কেউ কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে, আপনি বারবার পথ ছেড়ে দেন, তার মানে ওই কুকুর সরানোর ক্ষমতা আপনার নেই। সেই জন্য বলেছি, সেই জন্যই কথা বলেছি। আপনি আর চায়না তো পরাশক্তি, সে তো সুপার পাওয়ার, স্বীকৃত। ভারত তো এখন স্বীকৃত না ভাই। আপনি খুব কষ্ট পাইলেন এই কথা বলাতে। আমারই তো ভাই আমার লোকজন ভারতের দালাল বলে, আমারই তো নরেন্দ্র মোদীর দালাল বলে, বিজেপির দালাল বলে ভাই। আমিও তো চাই না ভারত নিচে, কিন্তু ভারত এখানে প্রমাণ করে দিয়েছে সে শক্তিতে দুর্বল। বেলুসেরা ৭৫ বছর যাবৎ ভারতের সহযোগিতা চাইতেছে। নেহরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রকাশ্যে সহযোগিতা কেন করতে পারেন না? আমেরিকা তো করে, রাশিয়া তো করে, আপনারা করেন না কেন? তার মানে আপনারা দুর্বল, এটা মেনে নিতে হবে। এটা তো সত্য। এতে লজ্জা পাওয়ার কি আছে? শক্তি অর্জন করেন আরো, তাহলেই হয়ে যাবে ভাই। যেটা বলতেছিলাম এইখানে, এই যে হ্যাঁ না, কত বছর এগিয়ে আছে সেটা জানি না, কিন্তু চীন এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে, কোনো সন্দেহ নেই। এগুলা ভাই বললেন না, এই যে বলছেন কুকুরের জন্য মুগুর রেডি আছে, আমরা কুকুর হতে পারি, এগুলো বাজে কথা বললেন না ভাই। এগুলো হলো ভাই ওই যে মানে কি বলবো, পালিশ করা কথা। এগুলো হলো পালিশ করা কথা। আপনি মুরত নাই ভাই, এটা স্বীকার করতে আপনার তো লাগে কেন? এগুলো বলেন কেন ভাই? কি কমেন্ট করেন ভাই? রিয়েলি মুরত নাই তাই এটা করতেছেন? রিয়েলি মুরত নাই? যাদের মুরত আছে তারা এগুলো শুনবে না, তারা সোজা মুগুর মারবে। ভাই আপনি আসলে মুরত নাই, এটা মানতে হবে। ওই যে হত্যা করেন না, কুকুর হত্যা করবেন না, প্রাণী হত্যা না, ভালোবাসেন, এগুলো বাজে কথা, এগুলো আমাকে শিখায়েন না ভাই। আপনারা অনেক শক্তিশালী। বাংলাদেশের হিন্দুদের কথা বাদ দিলাম, এরা অন্য দেশে থাকে, এরা বাংলাদেশের ৩য় শ্রেণীর নাগরিক হিসেবে থাকে, যদিও তারা স্বীকার করে না, তারা নিজেরাও স্বীকার করে না, এদের সরকার স্বীকার করে না। তো পশ্চিমবঙ্গ থেকে আপনারা মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকতে মুর্শিদাবাদ ৩টা জেলা থেকে পালাইছিলেন কেন? ওখানে তো ভারত সরকার ছিল। ৯০ সালে কাশ্মীর থেকে ৫ লক্ষ কাশ্মীরি পণ্ডিত পালায় আসছিল কেন? আর লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল কেন? কি করেছেন আপনারা? এখানে এসে এইখানে এসে উল্টাপাল্টা কথা বলেন, মানে নিজের খুব বীরত্ব দেখান, এগুলো আমাকে বুঝায়েন না। আপনি যে ভারতীয় না, আপনার সাথে আমি ভারত সম্পর্কে অনেক বেশি জানি, আমার শিখায়েন না ভাই। ভারত সম্পর্কে লেকচার আপনার সাথে আমি 10 ঘন্টা বেশি দিতে পারবো, ওগুলো আমার শিখে। আপনার সামরিক শক্তি, আপনাদের কূটনীতি, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি পড়ে ভারত সম্পর্কে, আমি তাদের একজন। বলবো না যে আমি একা, আমি তাদের একজন ভাই। এগুলো বললেন না, এগুলো হয়তো বলে বলে মনে মনে মন কলা খায়েন না। ওই বিএনপিরও খুব ক্ষমতাধর, গালি দিতে দিতে না কমাতে পাঠাই দিছে। আর আপনাদের, আমাদের দেশের হাঁটু ভাঙ্গা রুগী, গ্যাস্ট্রিকের রুগী, যক্ষার রুগী, কথা বলতে পারে না, তারা বলে 7 সিস্টার খাই ফেলবে, আপনার কোনো কথাই বলেন না, উত্তরই দেন না কোনো। আমি জানি যে বাংলাদেশের, ভারতের তুলনায় বাংলাদেশ 50 গুণ শক্তি কম, ক্ষমতা কম, অর্থনীতি কম, বলে তো অন্তত মনে রাখবেন। যে সাপ বিষ তুলে বিষাক্ত, আপনি কিন্তু সবল দেন না, ওই সাপ দেওয়ার লাভ নাই। কিন্তু যে সাপ বিষাক্ত নয়, ধরা সাপ দেখলেও কিন্তু মানুষ দৌড় দেয়। গোখরা সাপ দেখলে অনেকে, আমি ছোটবেলায় গোখরা সাপ হাতে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? সে ঘুমিয়েছিল। ছোটবেলায় আমি নিজে গোখরা সাপ ধরে ফেলেছিলাম, আমি ওটাকে মাছ মনে করেছিলাম।
আমি ওটাকে শৈল মাছ বা টাকি মাছ মনে করে ধরেছিলাম, কারণ কি সে ঘুমন্ত। তো ঘুমন্ত থাকলে গোকরা সব মাছ ধরে ফেলে মাছ মাসে, আমি তার প্রমাণ। তারপরে আমি যে কিভাবে বাঁচলাম সেদিন, আমাদের আত্মীয় স্বজন, আমার মা তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল সাথে সাথেই, আর আমাদের আত্মীয় স্বজন তারা এসে ওই সাপ পরে মারে, গোকরা সাপ ছিল। আরেকটা উদাহরণ দেই, আপনাদের চাণক্য নীতি আমি কম পড়ি নাই ভাই। আপনার যদি শক্তি থাকে, আপনি যদি প্রকাশ না করেন, আপনি ঠেলা খাবেন, খাবেনই, কেউ ঠেকাইতে পারবে না। আপনার যদি পরিচয় না জানে আপনি ক্ষমতাধর, আপনি ধরা সাপ দেখলে সবাই লিঙ্গরে ধরে টান দেয়, কিন্তু গোকরা সাপারে কেউ দেয় না। কারণ কি, যারা মাছ মারতেন ছোটবেলা আমার মতো নিশ্চয়ই তা জানেন, নিশ্চয়ই তা জানেন যে আমরা মাছ ধরতে গিয়ে লেঙ্গুর, কিন্তু যদি গোকরা সাপ পড়তো কি করতাম, বা দাঁড়াই সাপ পড়লে কি করতাম, তখন তো নিজেরা উঠে দৌড় দিতাম, তাই নয় কি? নিঃসন্দেহে তা। আরেকটা জিনিস বলি, জার্মান কোনোদিনই রাশিয়া আক্রমণ করার সাহস পাইত না, কখনোই পারতো না, যদি রাশিয়া তার ক্ষমতা প্রয়োগ করতো, যদি তার শক্তি প্রকাশ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন, হিটলার মনে করেছিল যে সোভিয়েত ইউনিয়ন আসলেই দুর্বল, তার জন্য সে গিয়ে সেখানে হামলা করেছিল। নাহলে হিটলার কি এত পাগল নাকি ওখানে হামলা করবে? কারণ রাশিয়া একটা ভুলের জন্য তাদের 10 কোটি লোক মারা গেছে রাশিয়ার, কারণ তারা শক্তিমত্তা প্রকাশ করে নাই। রাশিয়া জিতেছে, সোভিয়েত ইউনিয়ন জিতেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৈত্রী শক্তি হিসেবে তখন আমেরিকা ব্রিটেন মিলে হিটলার একটা দেশ, সে এইখানে, সে যে আক্রমণটা করলো, ইতিহাস পড়েন, শুধুমাত্র একটা ভুল, যে হ্যাঁ, শক্তি প্রকাশ না করার কারণেই হিটলার হামলা করেছিল। হিটলার যদি জানতো সোভিয়েত ইউনিয়ন এত শক্তিশালী, জীবনও যাইত না। এই যে বাংলাদেশ এত হাউকাউ কাউ ঘাউ করতেছে, বাংলাদেশের যারা পেয়ারা পাকিস্তানি, তুরস্কের চামচামি করে, এই যে ভারতের এত গালি দেয়, যদি ঠিক মতো মুগুর মারতো, কেউ কথা বলতো? কেউ বলতো না, কারণ জানে কিছু বলবে না বা করতে পারে না। দুইটাই হইতে পারে, হয় ভারত কিছু করার ক্ষমতা রাখে না, অথবা কিছু বলবে না, তো দুইটাই তো আপনার লস। আরে ভাই, একটা গ্রামের ইউনিয়নের মেম্বারের গালি দিলে ভাই চামড়া ছুলে ফেলায়। একটা মেম্বার একটা গ্রামের মেম্বার যদি হয়, তার গ্রামে, তার এলাকায় যেতে পারবেন না আপনি, প্রয়োজনে সে আপনার ল্যাং মারবে। এরকম গালাগালি দিয়ে কিছু করেন না, আবার বলতেছেন এখানে এসে আমার জ্ঞান দিতে আসছেন, তাহলে তো ভাই সমস্যা ভাই, পড়তে হয় না, অপ্রাসঙ্গিক ভাবে অনেক কথা বলতে হলো। জি, তারা জানেন বাংলাদেশের রাজনীতিতে প্রতি মুহূর্তেই নাটকীয় মোড় নেয়। তবে এবার যে চিত্রনাট্য রচিত হচ্ছে তা শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো দেশের ভাগ্যাকাশে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সোজা কথায় বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে কি একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠার অদৃশ্য নীল নকশা ক্রমশ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে? বিএনপি কি না বুঝে একটি মহা বিপদের দিকে হেঁটে যাচ্ছে? আর সেই বিপদের কেন্দ্রে কি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই মুহূর্তের বিশ্লেষণে আমরা এমন কিছু ভেতরের খবর ও রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো যা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি রাজনৈতিক চাল অত্যন্ত গুরুত্ব বহন করে। দর্শক, আপনারা লক্ষ্য করে থাকবেন, সম্প্রতি গণমাধ্যমে বেশ কিছু ফরমাইশি প্রতিবেদন হঠাৎ করে প্রকাশ পাওয়া শুরু হয়েছে। এসব প্রতিবেদনের মূল বার্তাটা কি? বার্তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অত্যন্ত নিরপেক্ষ এবং দেশ পরিচালনায় নাকি তিনি চরম সফল, তাই তাকেই নাকি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি করা উচিত। একবার ভাবুন তো, রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের মনোনীত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ইতিহাস হয়ে গেছেন, ঠিক তখনই বঙ্গভবন কবজায় নেওয়ার এই নতুন নীল নকশা সাজানো হচ্ছে। অনেকে হয়তো ভাবছেন এতে বিএনপির সমস্যা কোথায়? আসল খেলাটা এখানে। কদিন আগেও আমরা আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন খানের নাম আলোচনায় শুনেছিলাম। তাছাড়া বিএনপির নিজস্ব যারা বিএনপির রাজনৈতিক নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আরো যারা আছেন, তাদের নাম শুনছিলাম রাষ্ট্রপতির তালিকায়, কিন্তু হঠাৎ করে যেন নাড়াচাড়া শুরু হয়ে গেছে ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে। এই আইরিন খান কিংবা বিএনপি নেতৃত্ব তাদের আড়াল করে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির ঘাড়ে চাপানোর এক মেটিকুলাস বা অত্যন্ত নিখুঁত ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি যদি এই ফাঁদে পা দেয় বা ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর সম্মতি দেয়, তবে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগস্ট মাসের 5 তারিখকে আমরা 36শে জুলাই বলে অভিহিত করছি। গত 2 বছর হলো এটি বাংলাদেশের একটি অনন্য আবিষ্কার। আগস্ট মাস সম্রাট
অগাস্টাস সিজারের নাম অনুসারে হয়েছে। এবং তিনি প্রথম এই যে ইংরেজি মাস, যেটাকে সেই সিজারিয়ান ক্যালেন্ডার বলা হয়, জুলিয়াস সিজারের যে গণনা পদ্ধতি সেই অনুযায়ী তিনি ইংরেজির এই 12 মাস এর যে নাম, এই নামগুলো তার জমানাতে প্রতিষ্ঠিত হয়। তো এর মধ্যে তার নাম অনুসারে একটি মাসের নাম হয়, সেটা হলো আগস্ট মাস। আর জুলাই মাসটা হলো তার নানা জুলিয়াস সিজারের নাম অনুসারে হয়। তো জুলাই এবং আগস্ট পাশাপাশি। জুলিয়াস সিজারের নাতি যেমন অগাস্টাস সিজার, এবং তিনি রোমান সাম্রাজ্যের ইতিহাসে প্রথম ডিক্টেটর এবং প্রথম সম্রাট, রাজতন্ত্রের প্রতিভূ। তো সেই জুলাই এবং আগস্টকে সারা দুনিয়া যেটা পারেনি, একত্র করতে পারেনি, নানাকে নাতিকে একত্র করতে পারেনি, কিন্তু আমরা সেই জুলাই এবং আগস্টকে একত্র করে ফেলেছি। আগস্ট মাসের 5 তারিখে আমরা 36 জুলাই বানিয়ে ফেলেছি। এই যে বিস্ময়কর আবিষ্কার, এই বিস্ময়কর আবিষ্কার কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। আর এই ধরনের বুদ্ধি শুদ্ধি একমাত্র বাংলাদেশের মানুষের মন থেকে আসে। আমরা একমাত্র জাতি, আমরা পাতা দিয়ে বাঁশি বাজিয়ে মানুষকে অবাক করে তুলি, মোহন বাঁশি বানাই, পাতার বাঁশি। আমরা একমাত্র জাতি, আমাদের যে পুরুষের শক্তিমত্তা, সেই শক্তিমত্তা প্রদর্শনের জন্য আমরা যেভাবে মালকোচা দিয়ে আমরা কাপড় পরি বা একটা গামছা দিয়ে লজ্জাস্থান ঢেকে তারপরে কাজ করি, মা বোনেরা সামনে দিয়ে যায়, এবং এটা নিয়ে আমাদের কোনো বোধ নেই। এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আছে। আমরা হয়তো ওইভাবে এরোপ্লেন আবিষ্কার করতে পারিনি, আমরা ফেসবুক আবিষ্কার করতে পারিনি, আমরা ইলন মাস্কের যে সকল এই যুগের তার যে সকল বিস্ময়কর আবিষ্কার রয়েছে সেগুলো আমরা করতে পারিনি। সো হোয়াট? কিন্তু আমাদের তো নিজস্ব সংস্কৃতিতে অনেক কিছু আবিষ্কার করার আছে। আমরা নিজেদের জন্য গান বানিয়েছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। এই যে সকল দেশের সেরা বা সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এটা আমাদের একটা বাঙালির আর্থতৃপ্তি। তো সেই 36শে জুলাই আর কদিন পরে আসছে, আগস্ট মাসের 5 তারিখে। যদি আপনি ক্যালেন্ডারের পাতা উল্টান, বেশি না, বছর 2 আগে, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ যদি ধরেন, আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট একটা নেশন। 5 তারিখ দুপুরের পর যখন প্রচারিত হলো শেখ হাসিনা চলে গেছেন, মানুষ উদার হয়ে গেল, সবাই যে যার ঘর থেকে বেরোলো। রাত্রি, সারাটা রাত এই ঢাকা শহর, এই সারা বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে গত 100 বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ একটি দেশে পরিণত হলো। ওই রাতে কোথাও চুরি হয়নি, ওই রাতে মনের আনন্দে কোথাও ডাকাতি হয়নি, ওই রাতে কারো মনে কোনো কামনা বাসনা, পাপের যে লিপ্সা, এটা বের হয় নাই। সবাই একটা বিজয়ের আনন্দে উদার হয়ে পড়েছিল। 6 তারিখ থেকে, আগস্টের 6 তারিখ থেকে ধীরে ধীরে অনেক পরিস্থিতি ঘটতে থাকে, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ উদযাপন করার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। কিন্তু 2025 সনের আগস্ট মাসের 5 তারিখে এসে আমাদের সেই আনন্দ 1%ও ছিল না। উল্টো আমাদের নানা রকম বিষাদ, বেদনা, কষ্ট, তারপরে যে সকল অপসংস্কৃতি, যে সকল সন্ত্রাসের নিত্য নতুন ধারা আমরা দৃশ্যপটে দেখতে থাকি, যা কিনা আমাদেরকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। এরপর একটা বছর গেল, 2025 সনের আগস্ট থেকে এই যে 2026-এর আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে সেই যমুনার পানি কয়েকবার উথাল পাথাল হলো,
আমরা কখনো আকাশে চলে গিয়েছি, কখনো পাতালে চলে গিয়েছি, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 50 বছরের জন্য ক্ষমতা রেখে দিয়েছি, আবার কখনো তাকে মুহূর্তের মধ্যে দেশ ছাড়া করে ফেলেছি। আমরা জামাতকে ক্ষমতা এনেছি, এনসিপিকে রাষ্ট্র গঠন করতে সেই তোড়ধোড় করতে দেখেছি, আর কোন ফাঁকে হঠাৎ করে তারেক রহমান সাহেব দেশে এসে ভিডি ভিসির মতো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন। আর এই এত অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 2026 সনের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, মানে সেলুলয়েডের পর্দায় যখন 100 বছরের কোনো কাহিনী 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ধারণ করা হয়, কোনো একটা ঐতিহাসিক কাহিনী। আপনি যদি 10 কমান্ড্যান্ট দেখেন সিনেমাটা হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে, কিংবা আপনি যদি দ্য মেসেঞ্জার ছবিটা দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতি বা যাকে বলা হয় তার নিজেকে নিয়ে যে সিনেমা, দুটো সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো দেখেন, দেখবেন যে ইতিহাসগুলো কত ধারাবাহিকভাবে এমনভাবে সংযুক্ত করা হয়েছে। আপনারা যদি গ্ল্যাডিয়েটরটা দেখেন, সেখানে সম্রাট মার্কাস অর্লিয়াস, সেই মার্কাস অর্লিয়াস, তার কুপুত্র, তার সেনাপতি এবং তাদের কাহিনী নিয়ে এত চমৎকার অসাধারণ ইতিহাসের যে শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো মাত্র 2.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সেখানে গ্রন্থিত করা হয়েছে। আপনার ঘোরের মধ্যে থাকবেন প্রতিটা মুহূর্তে, আপনার চোখের সামনে দিয়ে সময় চলে যাবে, চোখের সামনে দিয়ে সময় চলে যাবে। তো সেই দিক থেকে আমাদের যদি জানুয়ারি 2026 থেকে আজকের দিন পর্যন্ত ধরেন, দেখবেন যে ঘটনাগুলো ঘটছে, মানে আমরা প্রতিদিন আশ্চর্য হচ্ছি আজকে এই ঘটনাগুলো কি ঘটছে, এবং আমরা যা কিছু আশঙ্কা করছি, যা ভয় পাচ্ছি, মানে কোনো কিছুর সঙ্গে আমরা আসলে মিলাতে পারছি না। আর এটাই হয়ে গেছে আমাদের জন্য একটি ভয়ঙ্কর যাকে বলে উপাখ্যান। আপনি যখন আপনার থলের মধ্যে রেখে গেলেন 100 টাকা, এসে দেখলেন 100 টাকা নেই, 1 টাকাও নেই। আবার দেখলেন থলের মধ্যে রেখে গেছেন 100 টাকা, এসে দেখলেন যে 1 লাখ টাকা হয়ে গেছে। এরকম যখন হয় তখন মানে চারিদিকে আপনার লোকজন, আপনি লজ্জায় কথা বলতে পারছেন না, মাথা চাপড়াতে পারছেন, আনন্দ প্রকাশ করতে পারছেন। এরকম দুটো ঘটনা, থলের মধ্যে একটা টাকা নেই, আর থলের মধ্যে যা রেখে গেছেন তার সেই টাকা ভর্তি। আশেপাশের সব লোক, মেহমান, ঘরে যারা আপনার প্রিয়জন, তারা সবাই আসছে। আপনি যেরকম আচরণ করবেন, লজ্জাকে লুকানোর চেষ্টা করবেন, ভয়কে লুকানোর চেষ্টা করবেন, ঠিক এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের অবস্থা তাই হয়েছে। বাতাসে বহু কথা ভেসে বেড়ায়, বহু জিনিস এই বাতাসে যে গন্ধ ছড়ায়, বহু শব্দ বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত, অস্বাভাবিক কতগুলো শব্দ, অস্বাভাবিক কতগুলো ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে টু শব্দ, রাস শব্দ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণ হলো আমরা একটা চলচ্চিত্রের, সিনেমার একটা ঘোরের মধ্যে আছি। আগে যেটা বললাম সেটা হলো যে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে, যেটিকে 36 জুলাই বলা হচ্ছে, সেদিনের আনন্দ তার 1% তার 1 বছর পরে ছিল না, কোনো আনন্দই ছিল না। অধিকন্ত এমন কতগুলো, সে মবের কথা বলেন, গালাগালির কথা বলেন, তারপরে নিত্য নতুন মানে যাকে বলে কতগুলো বেয়াদবের উত্থান বলেন, অনেকগুলো অশ্লীল অশ্রাব্য গালাগালির কথা বলেন, তারপরে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো সব ইউটিউবারদের হাতে, ফেসবুকারদের হাতে, বট বাহিনীর হাতে, মানে পুরো ফেসবুক এবং ইউটিউব আসলে সরকার চালাচ্ছিল। সেখান থেকে যখন একটি নির্বাচন হলো, যা কিছু হলো, আমরা এত দ্রুত হয়ে গেল যে আমরা আসলে আমাদের যে এক্সপেকটেশন এবং স্বপ্নের যে জায়গাগুলো সেগুলো আমরা একত্র করতে পারলাম না। এরই মধ্যে সরকারের প্রায় 6টি মাস চলে গেল, আবার নতুন করে আগস্ট মাসের 5 তারিখ আসছে। এর মধ্যে জুলাই মাস ধরে সারা দেশে মোটামুটি, এটি কি সিস্টেমেটিক, এটি কি ঘটানো হচ্ছে না এমনি ঘটছে, এটি কি আল্লাহর গজব নাকি মানুষের সৃষ্টি করা কোনো বিপর্যয়?
প্রতিটি রাজনৈতিক দল তছনছ হয়ে যাচ্ছে অন্তর্দ্বন্দ্বে, কলহে, বিবাদে। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, অর্থাৎ নিজেদের মধ্যে অবিশ্বাস এবং প্রতিপক্ষের প্রতি অবিশ্বাস। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কলহের পাশাপাশি তাদের মধ্যে জিঘাংসা, ক্রোধ, ক্ষোভ এমন আকার ধারণ করেছে যেটা শেখ হাসিনার জামানাতেও ছিল না। এখন বিএনপির যারা লোকজন রয়েছে তাদের একটা বিরাট অংশ বাটাম দিতে চাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে, আমি কারো নাম বললাম না, তাদেরকে বাটাম দিতে চাচ্ছে। বড় বড় বাঁশ দিয়ে সেই নলিগুলো আছে, হাত পায়ের নলিগুলো আছে, সেই নলির জায়গা মতো বাঁশ দিয়ে পিটাতে চাচ্ছে। এবং ইতিমধ্যে আপনি হবিগঞ্জে দেখেছেন যে সেখানে যে মারামারি হয়েছে, সেই মারামারি কাকে মেরেছে আমরা জানি না, কিন্তু পাঞ্জাবি পরা সাদা একজন মানুষ, লম্বা ছিল একজন মানুষ, তাকে তার হাতের কনুইয়ের উপরে বিশাল লম্বা বাঁশ দিয়ে যেভাবে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো সেই লোকটি, যেটা দেখলাম যে মারামারি ফেরানোর জন্য বা বীরত্ব দেখানোর জন্য যেভাবে সিনা উঁচু করে নেতাগিরি দেখাতে আসছিলেন, ঠিক যখনই তার সেই কনুইয়ের উপরে বাঁশের বাড়ি পড়লো, অমনি একটা ছোট বাচ্চা ছেলে যেভাবে চিৎকার করে ওঠে, ওরে মা গো, ওরে বাবা গো, গেলাম গো, মরে গেলাম গো, আমার হাড্ডি ফাটাই দিছে গো, ঠিক ওইরকমভাবে সে তার আঘাতপ্রাপ্ত জায়গাতে হাত রেখে তিনি উল্টো দৌড় দিচ্ছিলেন। আর যেই উল্টো দৌড় দিচ্ছিলেন, যে তাকে প্রথম বাড়ি মেরেছিল উত্তেজিত হয়ে, কিন্তু তারপরে সে মুহূর্তের মধ্যে থেমে গিয়েছিল যে দ্বিতীয় বাড়িটা সে মারার জন্য সাহস পাচ্ছিল না। কিন্তু যেই নেতা ভয় পেয়ে গেলেন, নেতা যখন উল্টে দৌড় দিলেন, তখনই পেছন দিক থেকে শুরু হলো আবার বাঁশ ডলা, দেখা আসছে একটার পর একটা বাঁশ। সেই মায়ের দৃশ্য দেখে খুশি হয় নাই বাংলাদেশে এমন খুব কম লোক আছে। বেশিরভাগ মানুষ খুশি হয়েছে। সবাই এখন এমন মার শালাকে, ধর শালাকে, ডলা দে, আলহামদুলিল্লাহ, এটা আগেই দেওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা চলছে। এই যে মানুষের মধ্যে, মানে এক পক্ষ বাঁশ ডলা দিতে চাচ্ছে, বাঁশ দিয়ে পিটাতে চাচ্ছে, আর এক পক্ষ দৌড়াতে চাচ্ছে, ভয় পাচ্ছে। আর এটা দেখে পাবলিক মানে বলার চেষ্টা করছে, আরো মারো, আরো মারো, পিটাও, খুব মজা লাগছে। আমরা ওই যে প্রাচীন যে গ্ল্যাডিয়েটরের সিনেমা দেখে এখন বলি কি বিভৎস, হ্যাঁ, মানে বাঘের সামনে একজনকে ফেলে দেওয়া হচ্ছে, পরস্পর মারামারি করে একজন আর একজনকে মেরে ফেলছে। আর এটা দেখে সেই রোমান সাম্রাজ্যের যারা নাগরিক তারা আনন্দ পাচ্ছে। প্রায় 1 লাখ লোক স্টেডিয়ামে বসে এই খেলা দেখে আনন্দ পাচ্ছে। এটা কি ধরনের অসভ্যতামি? তো এই কথাগুলো আমরা যারা বলতাম, এখন আমরা সেই যুগে প্রবেশ করেছি। এখন আমাদের এই সমস্ত দৃশ্য দেখতে ভালো লাগে এবং আমরাও বলছি ওইভাবে বাটাম মারো, জোরে জোরে বাটাম মারো। শুধু কি তাই, আমরা আমাদের যারা প্রতিপক্ষ, অপছন্দের মানুষ, তাদের একান্ত ব্যক্তিগত জীবন, তারপরে তাদের যেটা বলা হয় বেডরুমের দৃশ্য, তারপরে তাদের যে কর্মকাণ্ড, একান্ত ব্যক্তিগত কর্মকাণ্ড, এগুলো একেবারে জাস্ট পর্ণ সিনেমার মতো গিলে গিলে আমরা দেখছি আর সমালোচনা করছি, আরও দেখতে চাই, আরও দেখতে চাই, আর কার কার আছে, আর কত বেশি হতে পারে। এবং শুধুমাত্র ওর হবে না, আরও অশ্লীল বিষয়গুলো লাগবে। তো এই বিষয়গুলো যখন আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, ইট মিনস আমাদের যে মানবিক প্রতিহিংসা পরায়ণতা, আমাদের মধ্যে যে অমানবিক কর্মকাণ্ড, আমাদের মধ্যে যে জিঘাংসা, চরিতার্থ করার প্রবৃত্তি জেগেছে, এটি পুরো সমাজকে একটা, যদি বলি সিভিল ওয়ার, খুব ছোট বলা হবে। আমরা এটাকে আরও বাঙালি মানে দুনিয়াতে কোথাও যে ঘটনাগুলো ঘটেনি, সেই ঘটনাগুলো আমাদের দেশে হয়তো আগামী দিনে ঘটতে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে। এবং দিন যত এই যে 6 আগস্টের দিকে এগুচ্ছে, বা আমরা এই 6 আগস্ট মানে 5ই আগস্টের দিকে এগুচ্ছে, কিংবা 36শে জুলাইয়ের দিকে এগুচ্ছি, ততই দেশ, জাতি, কাল আমরা নতুনভাবে এক বিরোধের মধ্যে জড়ানোর চেষ্টায় নিজেদেরকে নিবেদন করেছি। এমনকি এটা যে পরিণতি কতটা ভয়ানক হবে, জঘন্য হবে, সেই বিষয়ে চিন্তা করার শক্তি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি।